হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটার প্রথম অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব, ভালো করে মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে। প্রথমত আমাদের জানতে হবে এই বিশ্বায়নটার ইংরাজি কথা হচ্ছে গ্লোবালাইজেশন, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন চাইছে কি সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করতে, অর্থাৎ একটা কমন বাজার। এই বাজারটা কিরকম হবে? এই বাজারটা হবে একটা দেশ, অর্থাৎ যে দেশ যে জিনিস ভালো উৎপাদন করতে পারবে সেই দেশ সেই জিনিস বিদেশে বিক্রি করবে এবং বিদেশি মুদ্রা অর্জন করবে, এবং যা যা জিনিসে উৎপাদন করতে পারবে না সেগুলো বিদেশ থেকে আমদানি করবে, অর্থাৎ বিদেশ থেকে কিনবে। এইভাবে প্রতিটি রাষ্ট্র একে অপরের ওপর নির্ভরশীল হয়ে উঠবে, এই যে ধারণা, এইটাকেই বলা হচ্ছে বিশ্বায়ন। এবারে এক্ষেত্রে কি হবে? জাতিরাষ্ট্রের যে একটা ব্যাপার, জাতিরাষ্ট্রের যে একটা ধারণা, সেই ধারণাটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে বা সেই ধারণাটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাবে। এক্ষেত্রে বিশ্ব রাষ্ট্রের যে ধারণা, সেই ধারণাটা চলে আসবে। আর এই যে বিশ্বায়ন প্রক্রিয়া, এটা অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে একটা দেশের, ঠিক আছে। আর এই বিশ্বায়নের যে নির্দিষ্ট কোনো সংজ্ঞা কিন্তু নেই। এই বিশ্বায়নের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের দৃষ্টিভঙ্গি থেকে সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানে এমনিতেই তোমাদের আমি বলেছি যে রাষ্ট্রবিজ্ঞানের নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না, বিভিন্ন দৃষ্টিভঙ্গি তাদের দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা দিয়ে থাকেন। এক্ষেত্রে আমরা দুজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা পড়ব। এক হচ্ছে জোসেফ টিগলিস, একজন হচ্ছে জোসেফ টিগলিস, আর হচ্ছে অধ্যাপক রবার্টসন। জোসেফ টিগলিস বলেছেন, বিশ্বায়নের যে সংজ্ঞা দিয়েছেন জোসেফ টিগলিস, সেক্ষেত্রে বলেছেন বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির মধ্যে এমন ঘনিষ্ঠ সংহতি সাধন যা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ব্যয়কে অস্বাভাবিকভাবে হ্রাস করেছে। আর এই যে বিশ্বায়ন যে ব্যাপারটা না, এই ব্যাপারটার প্রথম আনুষ্ঠানিক সংজ্ঞা দিয়েছেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী বা তোমরা বলতে পারো অধ্যাপক রবার্টসন। তিনি কে বলেছেন? তিনি বলেছেন বিশ্বায়ন হলো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতার অবস্থা। রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে পারস্পরিক কি নির্ভরশীলতার অবস্থা। আর এই যে বিশ্বায়নের প্রকৃতি, এই বিশ্বায়নের প্রকৃতিটাকে আমরা বিভিন্নভাবে আলোচনা করব। এখানে আমরা মূল 4টে পয়েন্টে এটাকে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তার অর্থনৈতিক দিক, অর্থাৎ অর্থনৈতিক বিশ্বায়ন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তার রাজনৈতিক দিক, অর্থাৎ রাজনৈতিক বিশ্বায়ন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে তার তোমাদের অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক, আর 3 নম্বর পয়েন্ট সাংস্কৃতিক দিক, এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের পরিবেশগত দিক। এবারে অর্থনৈতিক দিকটাকে ভাবো। অর্থনৈতিক দিকের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, অর্থনৈতিক দিকের ক্ষেত্রে যেগুলো সবেমাত্র স্বাধীন হয়েছে, যেসব দেশ সবেমাত্র স্বাধীন হয়েছে বা তেমনভাবে উন্নত নয়, সেই সব দেশগুলোর বাজার দখল করে যেসব ধনী দেশ আছে, সেই সব গরিব দেশে ব্যবসা করবে এবং সেই সব গরিব দেশকে নিজের মর্জি মতো চালনা করবে, অর্থাৎ যে গরিব দেশ তাদের বাজারটাকে দখল করে নেবে। এক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থা, তারপরে বিশ্ব ব্যাংক, WHO, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন তাদের গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমার কি বললাম, অর্থনৈতিক বিশ্বায়ন, অর্থাৎ অর্থনৈতিকভাবে যেসব দেশ পিছিয়ে আছে সেই সব দেশকে কিছুটা হলেও শোষণ করবে, ঠিক আছে। এবার বলছে রাজনৈতিক দিক, রাজনৈতিক বিশ্বায়ন। রাজনৈতিক বিশ্বায়নের ফলে কি হচ্ছে জানো, জাতিরাষ্ট্রের যে নিজস্ব একটা মর্যাদা বা নিজস্ব রাষ্ট্রের যে একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতা অর্থাৎ সেই মর্যাদাটা আস্তে আস্তে একটু কিছুটা হলেও
কমছে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে এখানে যে এই যে বিশ্বায়ন প্রক্রিয়া, এই বিশ্বায়নের আগে এই যে রাষ্ট্রের মধ্যে যে কোনো সংস্থা রাষ্ট্রের কথা শুনে চলতে বাধ্য থাকতো, কিন্তু এই যে বিশ্বায়নের ধারণা যখন থেকে এলো, অর্থাৎ বিশ্ব বাণিজ্যের ধারণা যখন থেকে এলো, তখন থেকে এই সংস্থাগুলি অনেকে কী করছে, স্বাধীনভাবে কাজ করতে কিন্তু শুরু করলো। সেক্ষেত্রে যে জাতি রাষ্ট্রের ধারণা সেটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছে। ঠিক আছে, আর এখানে যেটা আমাদের মনে রাখতে হবে যে তবে রাষ্ট্রের সার্বভৌমতার ধারণার পরিবর্তন ঘটলেও সার্বভৌমতার ধারণা কিন্তু এখনও বিলুপ্ত হয়ে যায়নি। অর্থাৎ রাষ্ট্রের ভেতরে যে রাষ্ট্রের একটা নিজস্ব ক্ষমতা অর্থাৎ নিজস্ব পাওয়ার আছে, সেই পাওয়ারটা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক বিশ্বায়নের ক্ষেত্রে গেল। ঠিক আছে, এবারে আমাদের হচ্ছে অর্থনৈতিক গেল, রাজনৈতিক গেল, এবারে হচ্ছে সাংস্কৃতিক দিক। সংস্কৃতি মানে তোমরা কি বোঝো? যে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, এইগুলোকে সাধারণত সংস্কৃতি বলা হয়। আর সাংস্কৃতিক বিশ্বায়নের ফলে কি হচ্ছে জানো তো? এই রকম এই যে খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, এইগুলো কি হচ্ছে, পাল্টে যাচ্ছে। মানুষের সভ্যতা, সংস্কৃতি, এই সব জিনিসগুলো পাল্টে যাচ্ছে। এর ফলে জাতি রাষ্ট্রের অর্থাৎ নিজস্ব রাষ্ট্রের বা আঞ্চলিক যে একটা সভ্যতা সংস্কৃতি আছে, সেটা কিছুটা হলেও বিলুপ্ত হচ্ছে। কিন্তু এর একটা ভালো দিকও আছে, কারণ আমরা কি করছি, বিশ্বের যে দেশ বা যে রাষ্ট্রের সভ্যতা সংস্কৃতি সবথেকে ভালো, সেই দেশের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে আমরা অবগত হতে পারছি। অর্থাৎ এর ফলে আমরা জানতে পারছি, তার ফলে সেই দেশের সভ্যতা এবং সংস্কৃতিকে আমরা সবাই মেনে চলছি বা সেই রকম হয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখবে আমরা এখন থেকে যদি 50 বছর আগের কথা ভাবি বা 25 বছর আগের কথাই ভাবি, আমাদের দেখো পোশাক, লাইফস্টাইল অনেকটা বদলে গেছে। ঠিক আছে, আমরা অনেক কিছু চাইনিজ খাবার, অনেক কিছু ওয়েস্টার্ন খাবার, অনেক কিছু ওয়েস্টার্ন ড্রেস, অনেক ধরনের ইউরোপিয়ান ড্রেস আমরা এখন পরি। ঠিক আছে, পোশাকের কথা বলছি আর কি, এগুলো আমরা পরছি। ইউরোপিয়ান অর্থাৎ বিদেশি নানা রকম খাবার তৈরি করে খাচ্ছি। এই যে চাউমিন বলো, ম্যাগি বলো, যত রকম ফাস্ট ফুড আছে, তারপরে বিরিয়ানি বলো। আমরা 50 বছর আগে বা 25 বছর আগের কথাই যদি বলি যে বিরিয়ানি খাওয়া হবে, এই খাবারটা কি এত প্রচলন ছিল না। কিন্তু এই কি হচ্ছে যে এটা একটা আমরা বুঝছি যে এটা টেস্ট বেশি, এইভাবে তৈরি করা হচ্ছে, কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, তোমাদের যে মেন কনসেপ্টটা সেটা হচ্ছে কি, যে আমরা বিশ্বের যেসব দেশের সংস্কৃতি সব থেকে ভালো, সেই সব দেশের সংস্কৃতি অর্থাৎ পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, সেইগুলোকে আমরা কি করছি, সেইগুলোকে আমরা অ্যাবজর্ব করে নিচ্ছি, অর্থাৎ সেইগুলোর প্রতি আমরা আকৃষ্ট হচ্ছি, সেইগুলোই আমরা করতে থাকছি। আর পরের যে পয়েন্টটা আছে, শেষ পয়েন্টটা, সেটা হচ্ছে বিশ্বায়ন। এই বিশ্বায়ন হচ্ছে পরিবেশগত দিকেও সমস্যার সৃষ্টি করেছে। পরিবেশগত দিকে কি সমস্যার সৃষ্টি করেছে? যে কর্পোরেট যে বিশ্ব আছে, অর্থাৎ কর্পোরেট মানে যারা ব্যবসা করে, তারা ব্যবসা করার জন্য কি, যে পরিবেশকে শুধু ধ্বংস করে দিচ্ছে তাই নয়, এই যে পরিবেশের যে সম্পদ, তাকে একটা পণ্যে পরিণত করে দিয়েছে। অর্থাৎ চন্দন কাঠ একটা দামি কাঠ, ঠিক আছে, সেটাকে কি হচ্ছে, পণ্যে পরিণত করে দিয়েছে। অর্থাৎ সেটাকে কি কেটে সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে, বিক্রি করা হচ্ছে, বা চুরি করে, তোমরা শুনেছো অনেক, বা চন্দন কাঠ চুরি করেও বিক্রি করা। এরকম দামি জিনিসগুলো আস্তে আস্তে কি হচ্ছে, বিলুপ্ত হয়ে যাবে, কারণ এগুলো পণ্যেতে পরিণত হয়ে যাচ্ছে। এই সম্পর্কে অনেকজন গবেষণা করে তাদের মতামত ব্যক্ত করেছে যে বিশ্বায়নের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। তার মধ্যে একজন হচ্ছে বন্দনা শিবা, তার গ্লোবালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্ট যে একটা তার গ্রন্থ আছে, সেই গ্রন্থে এই সম্পর্কে কিন্তু বিস্তারিত বলেছে। ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে যদি মোটামুটি একটা উপসংহার টাইপের একটা শেষে একটা কনক্লুশন টাইপের আমরা আসি, তাহলে কি বলবো, যে বিশ্বায়নের ধারণা কি হচ্ছে, বহুমাত্রিক। আর কারণ এখানে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবে সব কিছুর একটা বিশ্বায়ন ঘটছে। শুধু যে একরকম জিনিসের বিশ্বায়ন ঘটছে তাই নয়, 4টে জিনিস আলোচনা করলাম, এছাড়া অনেক কিছুই বিশ্বায়নের ক্ষেত্রে আসছে। তার মধ্যে সবথেকে কিন্তু অর্থনৈতিক বিশ্বায়ন যেটা, এই অর্থনৈতিক শোষণ যেটা, এইটাই সবথেকে ক্ষতিকারক। কারণ এর ফলে জাতিরাষ্ট্রের ধারণাটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। কারণ আমরা ধরো ভারত, ইন্ডিয়া, যদি আমরা আমেরিকার কাছ থেকে কিছু টাকা ঋণ নিই, বা বিদেশি কোনো রাষ্ট্রের থেকে কিছু টাকা ঋণ নিয়ে থাকি বা ধার নিয়ে থাকি,
সেক্ষেত্রে কী করতে হবে, আমাদের কিন্তু বিদেশি রাষ্ট্রের কথা শুনে চলতে হবে। দেখো না, তুমি যদি তোমার বাড়ির পাশের একজনের থেকে তুমি 2 লাখ টাকা ধার নিয়ে থাকো এবং সে যদি একটা কিছু কথা বলে, তোমাকে কিন্তু শুনে চলতে হবে। স্বাভাবিকভাবে একটা রাষ্ট্রের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। আশা করি তোমরা এই বিশ্বায়নের যে কনসেপ্ট সেটা তোমরা বুঝতে পারলে। আর তোমাদের যেটা জানানোর সেটা হচ্ছে, তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। সেখানে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো। আর সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করে তোমরা অনলাইনে অ্যাডমিশান নিতে পারো কোচিং ক্লাস করার জন্য। আর তোমরা নিশ্চিত থাকতে পারো যে তোমরা যদি কোচিং ক্লাসে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রে তোমাদের কি পড়ানো হচ্ছে দেখো, কনসেপ্ট প্রথমে বুঝিয়ে দেওয়া হচ্ছে, টেক্সট পড়ানো হচ্ছে, উন্নত মানের নোট দেওয়া হচ্ছে। আর টেক্সট পড়ানোর একটাই কারণ, এসএকিউ এমসিকিউ পর্যাপ্ত পরিমাণে আলোচনা করা তো হবেই, আর টেক্সট পড়ানোর একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে যাতে তোমরা এসএকিউ এমসিকিউ যে 40 নম্বরের দুটো মিলিয়ে থাকে, সেই 40টা নম্বর যাতে আমাদের পুরো মানে একদম 40-এ 40 পাওয়ার একটা চেষ্টা করতে হবে। বড় প্রশ্ন আমরা কমন পেয়ে যাই পল সায়েন্সের ক্ষেত্রে, বড় প্রশ্ন ওই 40, 80, এই 80-র মধ্যে আমি ভাবছি যে 5 নম্বর আরও বাদ দিচ্ছি, 4-5 নম্বর বাদ দিলে 75-76 নম্বর থাকে। আর স্কুল থেকে 20 নম্বর, মোটামুটি 95-96 একটা টার্গেট রেখে আমাদের প্রথম থেকে এগোতে হবে। সেইভাবেই পড়াশোনাটা আমাদের হচ্ছে। তোমরা যদি কেউ মানে ইচ্ছুক থাকো, আগ্রহী থাকো, তাহলে অ্যাডমিশান নিয়ে নাও। আর প্রত্যেক মাসে একটা করে কিন্তু পরীক্ষারও ব্যবস্থা আছে, ছোট ছোট একটা মক টেস্ট নেওয়া হবে 20 নম্বরের করে, যাতে নিজে কতটা প্রস্তুত হয়েছো সেটা তোমরা বুঝতে পারো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা অনলাইন কোচিং ক্লাস করছো, তোমরা অবশ্যই জানাবে যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওটা দেখে, অর্থাৎ ক্লাসটা দেখে যদি তোমার মনে হয় যে কোনো পার্ট তুমি বুঝতে পারছো না, অবশ্যই তুমি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে